সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান আমরা আয়োজন করে থাকি। আর আজকে আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। শেখ রবিউল আলম, ভিওডি বাংলার স্টুডিওতে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। স্বাগত। আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনি জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, তিনি ছাত্র দলেরও কর্মী সাম্য, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর আগে আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে, তিনিও ছাত্র দলের একজন কর্মী ছিলেন, নৃশংসভাবে তিনিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আসলে এই ক্যাম্পাসের যে হত্যাকাণ্ডগুলো দীর্ঘদিন আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের অর্থাৎ আওয়ামী লীগের আমলে আমরা বিভিন্ন ক্যাম্পাসে এই হত্যাকাণ্ডগুলো ঘটতে দেখেছি। হেলমেট বাহিনীর দ্বারা মানুষ, ছাত্ররা নিপীড়নের শিকার হয়েছে, আমরা একাধিকবার দেখেছি। এখন কেন আমরা সেটি দেখতে হচ্ছে আমাদের? ধন্যবাদ আপনাকে এবং ভিওডি বাংলার নিয়মিত দর্শক যারা আছেন, শুভেচ্ছা সবাইকে। ফ্যাসিস্ট আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ছিল এবং ফ্যাসিস্ট সরকার এবং দলের একচ্ছত্র আধিপত্য ছিল, ক্যাম্পাসে নিয়ন্ত্রণ ছিল। ছাত্রলীগ অথবা তার সহযোগী সংগঠনের নেতারা হত্যা, গুম, দখল, নির্যাতন করতে কার্পণ্য করেনি তো বটেই, এটা তাদের একটা উৎসবে পরিণত হয়েছিল। কর্তৃত্ববাদী একটা চরিত্র, নিয়ন্ত্রণ, দমন, পীড়ন, এটা তারা করত। কিন্তু দুঃখজনক হলো সত্য যে সেই পরিস্থিতির খুব একটা উন্নতি আমরা দেখিনি গত 9 মাসে অন্তর্বর্তীকালীন একটা সরকার দায়িত্ব নেওয়ার পরেও। যে সরকারটি সব রাজনৈতিক দলের সমর্থিত সরকার, যে সরকারটি সব শ্রেণী পেশার মানুষের সমর্থিত একটা সরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি জনগণ আশা করেছিল তার ঘাটতি রয়েছে। আবার ধরেন কিছু দুষ্কৃতিকারী, খুনি, ছিনতাইকারী, তারা অবাধে কিন্তু তাদের সেই দুষ্কর্ম যেগুলি আছে সেগুলি করছে এবং পার পেয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, পরিবেশ রয়েছে। সাম্যর হত্যা খুবই নিন্দনীয় এবং খুবই হৃদয় বিদারী, আমি বলবো এটা মর্মান্তিক হত্যা। এখনো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত, অর্থাৎ তারও একটা তো নেতৃত্ব রয়েছে, অর্থাৎ তারও কিন্তু একটা গ্রহণযোগ্যতা রয়েছে, তারও কিন্তু নিজেকে আপনার কিছুটা হলেও ডিফেন্ড করার সক্ষমতা রয়েছে, তাই তো? সে তো একেবারে জরাজীর্ণ একটা সাধারণ ভীত প্রকৃতির মানুষ না। সে যে কোনো একটা পরিস্থিতিতে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে সক্ষম আত্মরক্ষার জন্য, কিন্তু তাতেও কিন্তু কোনো কাজ হয়নি। তাকে নির্মমভাবে নিহত হতে হচ্ছে, বলতে গেলে ঘটনাস্থলেই। যেভাবে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে নিলেই বলেছে সে অলরেডি ডেড। অর্থাৎ এরকম একটা হত্যাকাণ্ড কিন্তু ঘটে গেল। কোথায় ঘটলো? ঢাকা শহরের প্রাণকেন্দ্রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে, এবং এটা কোনো ইসলাম এরিয়া না। তো এরকম একটা জায়গায় যদি এরকম হত্যাকাণ্ড ঘটাতে পারে দুষ্কৃতিকারীরা বা ধরেন এই ধরনের হত্যাকারীরা, আবার সেখান থেকে যদি তারা নিরাপদে চলে যেতে পারেন, তো সেটা তো খুবই অ্যালার্মিং। এবং এটা ছাত্র দলের, আপনি যেটা বললেন যে দ্বিতীয় নেতা, এর আগেও একজন নিহত হয়েছেন, পরে আরেকজন নিহত হচ্ছেন। এখন ছাত্র দল এবং সাধারণ মানুষ তো মনে করতে শুরু করেছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, অথবা কোনো দুষ্কৃতিকারীরা আগের থেকে ওত পেতে থেকে এই হত্যাকাণ্ডটা, নৃশংস হত্যাকাণ্ডটা নিশ্চিত করেছে কিনা, সেই জায়গা কিন্তু মানুষের সন্দেহ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাছে সরোয়ার্দী উদ্যান থেকে বেরোনোর সময় যে ঘটনাটা ঘটেছে, সেই জায়গাটা দীর্ঘদিন ধরে অরক্ষিত, 9 মাস ধরে অরক্ষিত, মাদকের স্বর্গরাজ্য হয়েছে। কোনো সাধারণ মানুষ বা সাধারণ ছাত্র সেখানে যাওয়ারও পরিবেশ নেই, এটা তো প্রতিষ্ঠিত এবং দৃশ্যমান। তো সেই পরিস্থিতির উত্তরণে তার পাশেই শাহবাগ থানা রয়েছে, রমনা জোন রয়েছে, এবং ঢাকা শহরের এরকম একটা প্রাণকেন্দ্র, এরকম একটা সুন্দর জায়গা যেখানে মানুষ অবসর যাপন করতে পারে, যেখানে মানুষ একটু বিনোদনের জন্য পরিবার নিয়ে যেতে পারে, সেই জায়গাটা যদি এই ধরনের দুষ্কৃতকারীদের অভয়ারণ্যের মতো জায়গা হয়ে যায় এবং সেখানে যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার কোনো দায় না থাকে, এটা কিন্তু জাতির জন্য এবং আমাদের জন্য খুবই এক ধরনের চরম ব্যর্থতা। এবং আমরা ধরেন সাম্যকে হারিয়েছি, সাম্যকে ফিরে পাবো না। আবার আরেকজন যে কোনো সময় সাম্য হয়ে যেতে মতো এই পরিণতির শিকার হতে পারে। তো তার জন্য যে খুব কার্যকর পদক্ষেপ সরকার নিচ্ছে বা সরকার এ ব্যাপারে খুব সিরিয়াস, এখনো পর্যন্ত কোনো হত্যাকারী গ্রেপ্তার হয়নি,
সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এই হত্যার সাথে জড়িত এরকম কথাও আমরা পাইনি। অর্থাৎ শাম্মুর এক বন্ধুর, বাইজিৎ সম্ভবত তার নাম, তার একটা বক্তব্য আমি শুনছিলাম, সে বললো একজনকে আমরা ক্যাপচার করতে সক্ষম হয়েছিলাম আটকাতে। তো ওখানে অনেক লোক জড়ো হলে তার কাছে রেখে যাই। শাম্মুর অবস্থা যখন মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ, আমরা তখন হাসপাতালে নিয়ে যাই, পরে এসে শুনি তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসেনি বা তাদের কাছে হস্তান্তর করা সক্ষম হয়নি। এখানে তো প্রশাসনের একটা দুর্বলতা দেখাই যাচ্ছে। দুর্বলতা হচ্ছে বড় হতে হচ্ছে একটা অনুপস্থিতি, মনে হচ্ছে নাই দেশে। দুষ্কৃতিকারী অথবা হত্যাকারীদের নিরাপদে চলে যাওয়ার অবাধ সুযোগ রয়েছে, বাট সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি রয়েছে, একটা সরকার আছে। তো এই যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলি আমাদের নাগরিক জীবনে যে কোনো মানুষের নিরাপত্তার জন্য আগামীতে আরো বেশি শঙ্কার ব্যাপার হয়। সম্মর হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে, দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি আমি যতটুকু জানি। তো এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি জনগণকে এটা নিশ্চিত করতে হবে যে না, কোনো হত্যা করেই কারো পার পাওয়ার সুযোগ নেই। এবং এর মধ্যে যদি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র থেকে থাকে, অথবা ধরেন অন্য কোনো ছাত্র সংগঠন বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীর কোনো ইন্ধন আছে কিনা, একটা প্রকৃত শক্তি এখনো পর্যন্ত বাংলাদেশে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করে। ফ্যাসিবাদী শক্তির রাজনীতি নিষিদ্ধ হয়েছে বিধায় তারা জনমনে আতঙ্ক তৈরি করার চেষ্টা করে। ডাইনামিক ছাত্রনেতা যারা আছে তাদের একজনকে হত্যা করে আর 5 জনকে নিবৃত্ত করার একটা অপচেষ্টা থাকতে পারে, আতঙ্ক তৈরি করার অপচেষ্টা থাকতে পারে, বা পরবর্তীতে লিস্ট করে করে আরো ছাত্রনেতাদের হত্যা করা যায় কিনা, সেই ধরনের কোনো নীল নকশার অংশটা কিনা, সেই জায়গাটা পরিষ্কার করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্তের মাধ্যমে এবং গ্রেপ্তার করে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম। আর একটি বিষয় হলো যে সাম্য হত্যার পরে যখন বিক্ষুব্ধ ছাত্ররা ভিসির কাছে দেখা করতে যান, তখন তাদের দাবি দেওয়াগুলো বিক্ষুব্ধভাবে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, কথা বলছিলেন, তখন কিন্তু ক্ষুব্ধ অবস্থায় দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে। সুতরাং এখানে যে ক্রাইম হয় বা এটা একটা ক্রাইম জোন, এখানে অনেক খারাপ লোকের আনাগোনা থাকে, বাইরের বহিরাগত যারা আছে তাদেরও আনাগোনা থাকে, সেটা কিন্তু অবগত ছিলেন। তো সেই অবগত থাকা অবস্থায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটলো, তার পরবর্তীতে আবার ভিসি যেভাবে রিয়াক্ট করলেন, তিনি খুব ক্ষুব্ধ হয়েছিলেন, এবং তিনি ক্ষুব্ধ হয়ে কি বলেছেন সেটিও আপনি নিশ্চয়ই অবগত আছেন। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আসলে? দেখুন, প্রথমত হচ্ছে তদন্ত কমিটি হয়েছে। বাংলাদেশে সব ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয়, কিন্তু তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট কেউ জেনেছে অথবা ওই তদন্ত রিপোর্ট অনুসারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বা তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করার ক্ষেত্রে কেউ মনোযোগী হয়েছে আমার জানা নেই। এটাও আমার কাছে মনে হয়েছে সেই ধরনের একটা তদন্ত কমিটি হয়েছে। আমরা তদন্ত কমিটির দিকে তাকিয়ে থাকবো, আর এই ধরনের হত্যা এবং তার রহস্য অথবা হত্যাকারীরা পার পেয়ে যাবে, এটাও এর আগেও দেখেছি, এখন আমার কাছে মনে হচ্ছে সেই একই প্রক্রিয়া। ভিসির কথা বললেন, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভিসিকে নিয়ে সমালোচনাটা করতে চাইনি, কিন্তু ওনার যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং উনি যেভাবে ধরেন সাম্য মারা গিয়েছে, সাম্যর সহযোদ্ধারা আছে, সাম্যর অনেক শুভানুধ্যায়ী আছে, তার অনেক কর্মী আছে, তার বন্ধু আছে, তার সহপাঠীরা আছে, এরকম একটা তরুণ ছেলে এবং রাজনীতিক, সে এভাবে তার ক্যাম্পাসে জীবন দিয়েছে, সেটা মেনে নিতে তো অনেকের কষ্ট হবে স্বাভাবিক, যার ফলে তারা ক্ষোভ প্রকাশ করবে, উত্তেজিত হবে, ভিসির অপসারণও চাইতে পারে, ভিসিরও বিচার চাইতে পারে। অলরেডি তারা চেয়েছে, না অপসারণ চাইতে পারে, ওই সময় ধরেন বিচারও চেতে পারে ভিসি, তার ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে পারে, তাই না? তো সে তো অভিভাবক, তো তার মানে তাকেও রিয়াক্ট করতে হবে ওই একই প্রক্রিয়ায়, একই ভাষায়। তো যারা এটা করেন তারা কি বিশ্ববিদ্যালয়ের পরিচালনার দায়িত্ব রাখেন কিনা? ভিসি শুধু কিন্তু আপনার শিক্ষা সংক্রান্ত কাজ না, এটা ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ, তাই তো? তো যিনি একটা মৃত্যুর পরে সাধারণ ছাত্র বা তার সহপাঠীদের সেন্টিমেন্টটাই বুঝতে চান না বা সেন্টিমেন্টটাকে রেসপেক্ট করেন না, এবং সেখানে যদি কেউ একটু
ধরে নিচ্ছি আমি ছাত্ররা অতি উত্তেজিত হয়ে যান, সেটা যিনি অ্যাডজাস্ট বা অ্যাবজর্ব করতে জানেন না, তিনি এই বিশ্ববিদ্যালয়ের ভিসি কিভাবে হন বা থাকেন, সেখানে আমার প্রশ্ন রয়েছে। এবং এই ভাইস চ্যান্সেলর যেভাবে রিয়াক্ট করেছেন সেটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকেও ক্ষুণ্ণ করেছে এবং জাতির মর্যাদাটাও ক্ষুণ্ণ হয়েছে তার এই প্রক্রিয়ায়। এবং তিনি যেভাবে রিয়াকশন করে যে ভাষা যে ব্যবহার করেছেন, সেটা কোনো শিক্ষিত লোকের ভাষা হতে পারে না, সেটা বিশ্ববিদ্যালয়ের ভিসির ভাষার সাথে মানে সাংঘর্ষিক। এবং আমাদের এটা দেখতে হচ্ছে পরিবর্তিত বাংলাদেশে ফ্যাসিবাদের পতনের পরও। ফ্যাসিবাদের পতনের পরও আমরা যারা যারা দায়িত্বশীল থাকা উচিত দায়িত্ব নিচ্ছি না। আবার ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যাদের জবাবদিহি করা দরকার তারা জবাবদিহি করছে না, তারা ততটুকু অ্যাক্টিভ থাকছে না যতটুকু অ্যাক্টিভ থাকলে জনজীবন নিরাপদ থাকে। আবার ভিসি যেভাবে কথা বললে তিনি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে সম্মানিত হন এবং ক্ষুব্ধ ছাত্ররা তার অভিভাবকের কাছে গিয়ে আশান্বিত হন, সে আচরণ আমরা দেখছি না। যার ফলে সেই যে জরাজীর্ণ রাষ্ট্র ব্যবস্থাপনারই তো অংশ এগুলি সব, তার মধ্যে থেকে আমরা বেরিয়ে আসতে পারছি বলে আমার কাছে মনে হচ্ছে না। এই অংশ হিসেবেই ছাত্রদল সারাদিন বিক্ষোভ করেছেন এবং ছাত্রদলের পক্ষ থেকে একটি দাবি বারবার তোলা হচ্ছে, সেটি হলো ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবি তারা তুলছে। তো সবকিছু মিলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকা পুরো ছাত্র প্লাস ছাত্র দলের কর্মীরা তারা সারাদিনই এই হত্যাকারীদের গ্রেপ্তার এবং ভিসি প্রক্টরের পদত্যাগের দাবিতে তারা কর্মসূচি পালন করেছে। এই বিষয়টি নিয়ে আপনার ছাত্রদল যথার্থ করেছে। ছাত্রদল তার সহযোদ্ধাকে হারিয়েছে, তার খুনিদের এখনো গ্রেপ্তার করা যায়নি। ভিসি যেভাবে রিয়াক্ট করেছে এর কোনোটাই তো মনে করেন যে কাম্য নয়, প্রতিবাদযোগ্য। তো প্রতিবাদযোগ্য যে ঘটনা তার প্রতিবাদ হবে। প্রক্টর ভিসি এই ঘটনার পর যেভাবে রিয়াক্ট করেছেন তারা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন, ছাত্রদের অভিভাবকত্ব হারিয়েছেন। সহজ কথা, আপনি যেভাবে ঘটনাটাকে রিসিভ করেছেন এবং আপনি যেভাবে রিয়াক্ট করেছেন সেটা আপনি অভিভাবকত্ব হারিয়েছেন। তো সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি আপনাকে অভিভাবক হিসেবে আর দেখতে না চায়, তো আমার তো মনে হয় যে তার স্বেচ্ছায় এখান থেকে পদত্যাগ করা উচিত ছিল। আর যেহেতু আমি ভিসি থাকাকালীন এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, সাধারণ ছাত্ররা আমার অপসারণ চাইছে, ঠিক আছে আমি পদত্যাগ করলাম, সেটা হলে তো সম্মানিত হতেন। সমস্যা হচ্ছে তিনি আছেন থাকবেন, কে পারে তাকে সরাতে, এই ল্যাঙ্গুয়েজে তিনি বুঝাতে চাচ্ছেন। তো এতে অসন্তোষ বাড়বে। ছাত্রদল ন্যায্য অবস্থানে আছে, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এবং সেটা হলে ভিসিকে হয়তো চলেও যাওয়া লাগতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার যে আন্দোলন হচ্ছে যৌক্তিক আন্দোলন, সরকার এই আন্দোলনকে গুরুত্ব দিয়ে এই প্রয়োজনীয় ব্যবস্থাগুলি অতি তাড়াতাড়ি গ্রহণ করবে বিধায় আমরা বিশ্বাস করি। বেশ কয়েকদিন দেখেছেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম, এইটি সরকারিভাবে নিষিদ্ধ হয়েছে প্রথমে, পরবর্তীতে আমরা দেখেছি নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করেছে। তো সবকিছু মিলে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এরকম একটি ঘটনা, আসলে পুরো বিষয়টিকে একটা পরিপূরক বা একটার সাথে একটা জড়িত, কি মনে হয় আপনার? না, আমার কাছে অত বেশি সন্দেহের মধ্যে আমি দেখছি না। বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ ছিল, কিন্তু ভারত বুঝতে চায় না যে সেটা শেষ হয়েছে। আর যারা হস্তক্ষেপ করে তারা বুঝতে আসলে চায় না। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে, কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল গত 17 বছরে ছিল না। রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে সে একটা ফ্যাসিবাদী শক্তিতে রূপান্তরিত হয়েছে। তো ফ্যাসিবাদী শক্তি তো রাজনীতি করতে পারে না, রাইট? কোনো রাজনৈতিক দল তোর গণহত্যা করে না, কোনো রাজনৈতিক দল ভোটাধিকার হরণ করে না, গুম খুন আনাথরে স্ক্রিনিং করে না, ভিন্ন মত নিধন করে না, দেশের সমস্ত অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে না, করে না। তা আওয়ামী লীগ যেগুলি করেছে সেটা তো রাজনীতি না, তাহলে সেটা রাজনৈতিক দল থাকে কি করে? তারপর তার পতনটা হয়েছে গণ অভ্যুত্থান। অর্থাৎ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নেই, যার জন্য আওয়ামী লীগ বিচার মানে ট্রায়াল ফেস সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এবং বিচারে যদি আওয়ামী লীগ এবং তার নেতা যারা আছেন তারা দোষী সাব্যস্ত হলে নেতাদের সাজা হবেন, উপযুক্ত সাজা হবেন কৃত অপরাধের জন্য, যে যে অপরাধ করেছেন তার জন্য, এটাই তো নিয়ম। আর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যদি দোষী হন তার রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ হবে, এটাই ন্যায্য এবং সেই প্রক্রিয়ায় সরকার এটা করেছে এবং এই প্রক্রিয়াটাই ছিল বিএনপির দাবি। এবং বিএনপি প্রথম থেকে গত ফেব্রুয়ারি থেকে বিশেষ করে সরকারকে এই প্রক্রিয়াটাই অবলম্বন করতে বলেছে, যে একটা বিচারিক প্রক্রিয়া, বৈধ প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ
নিষিদ্ধ হতে হবে। সরকার সেখানে গিয়েছে। এখন ইন্ডিয়া সেটাতে রিয়াক্ট করেছে। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে আওয়ামী লীগের তো একটা ভিন্ন মাত্রার সখ্যতা ছিল, কারণ ইন্ডিয়ার আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করা গিয়েছে আওয়ামী লীগের রাজনীতির নামে। তো সেটাতে যখন নিষিদ্ধ হয়, তারা তো আর খুশি হওয়ার কথা না, তারা রিয়াক্ট করবে। কিন্তু মনে রাখা দরকার ইন্ডিয়াকে, যে ইন্ডিয়াকে বাংলাদেশ দেখতে চায় প্রতিবেশী বন্ধুরাষ্ট্র হিসাবে। সেইটা যদি ইন্ডিয়া বোঝে, তাহলে ইন্ডিয়া নিশ্চয়ই বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কটা চাইবে। ইন্ডিয়া যদি কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের সাথেই মাত্র সম্পর্ক রেখে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার চিন্তা করে, তাহলে সেটা হবে আপনার সম্পূর্ণ ব্যর্থ এবং ভুল। আমার ধারণা ইন্ডিয়া যদি ওইভাবেই দেখেন, তাহলে তারা এখনো তাদের বাংলাদেশ নীতিতে ভুল পথে আছেন। ইন্ডিয়া বাংলাদেশের জনগণের সাথে তার সম্পর্ক উন্নয়ন করা উচিত, ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা উচিত। কোনো একটা বিশেষ দলের প্রতি তার এই ধরনের অন্ধ আনুগত্য না, অন্ধ সমর্থন থাকা উচিত না। আপনি দেখেছেন যে আজকে জামায়াতের নিবন্ধন ইস্যুতে একটি শুনানি ছিল। তো সেই শুনানিতে আসলে জামায়াতের যে মার্কা, সেটি নিয়ে একটি প্রশ্ন এসছে। আসলে এই মার্কাটি আমাদের যে বিচার বিভাগের প্রতীক, তো সেই মার্কাটি জামাতে থাকতে পারে কিনা, সেই প্রশ্নে জামাতের আইনজীবী আদালত থেকে বেরিয়ে এসে তিনি জানিয়েছেন যে এটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগে থেকেই এই মার্কাটি তাদের। তো এই জামাতের নিবন্ধনের যে শুনানি, সেটি হয়তো আদালতের রায়ের মাধ্যমে আমরা পরবর্তী দেখতে পারবো। কিন্তু এই যে প্রতীক নিয়ে যে আইনজীবীর বক্তব্যটা, এটা আপনার প্রতিক্রিয়া কি? আইনজীবীর বক্তব্য আপনার আমলে নিতে হয় না, বিকজ আইনজীবী হচ্ছে যে কোনো ভিকটিম অথবা বাদী বিবাদীকে প্রতিষ্ঠিত করার জন্য এটা তার একটা পেশাদারি দায়িত্ব। অর্থাৎ আইনজীবী যা বলেন সেটাকে খুব আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, বিচারক যে রায় দেন সেটা আমলে নিতে অনেক সময় বাধ্য, অথবা সেটা আমলে নেওয়ার সুযোগ রয়েছে। তো জামাত ইসলাম তো পাকিস্তান আমলের রাজনৈতিক দল। পাকিস্তান আমলে যদি দাড়িপাল্লা ব্যবহার করে থাকে, তাহলে ওই দাড়িপাল্লা নিয়ে তো পাকিস্তানেও যে রাজনীতি করা যেতে পারে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর তো ধরেন সুপ্রিম কোর্টের একটা যেটা প্রতীক, সেটাকে আপনি যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, ঠিক আছে, বেশ কিছুদিন তো করেছেন, সেটা হয়তো কোর্ট আমলে নেয়নি একটা সময়, জনগণও আমলে নেয়নি, না নিতে তো কোনো সমস্যা নেই। কিন্তু কোর্ট যদি মনে করেন, বা বাংলাদেশ যদি মনে করেন যে না, আমার এই বিচার বিভাগের যে ন্যায্যতা এবং সবার সমান অধিকার নিশ্চিত করে, তার সিম্বলটাকে আমি কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার করতে দিব না, এটা যদি রাষ্ট্র এবং বিচার বিভাগ সিদ্ধান্ত নেয়, সেটাই শিরোধার্য। যদি সিদ্ধান্ত নেয়, আচ্ছা, জামাত একসময় প্রতীক হিসেবে ব্যবহার করেছে, তখন এটা বিচার বিভাগ ভাবে আমলে নেয়নি, অথবা রাষ্ট্রীয়ভাবে আমলে নেয়নি, এই জন্য করতে পেরেছে। জামাত দাড়িপাল্লা প্রতীক নিয়ে তো নির্বাচন করেছে, এটা তো সত্য। তখন হয়তো এভাবে রাষ্ট্র ভাবিনি। পরবর্তীতে আওয়ামী লীগ আসার পর যখন অ্যাপিলেট বিভাগ বা আমাদের উচ্চ আদালত দেখেছে যে তাদের সিম্বলটা এভাবে তারা নির্বাচনে প্রতীক হিসেবে ব্যবহার করাটাকে ন্যায্য মনে করে না, তো তখন তারা এটা বন্ধ করেছে, এবং আদালত তো শিরোধার্য সবার জন্য। তো সেই জায়গা থেকে তারা যদি মনে করে যে এই যে রাজনৈতিক প্রতীকের এই ব্যাপারটা সেটা ন্যায্য হচ্ছে না, অথবা আদালত এই তাদের নির্ধারিত যে সিম্বলটা সেটা রাজনৈতিক দলের ভোটের প্রতীক হিসেবে ব্যবহার হবে না, তো আমার মনে হয় সেটা খুব ন্যায্য, এবং সেভাবে বলতে পারে। এবং বলে নিল জামাত ইসলাম, আমার বিশ্বাস যে তারাও এই রায় যদি আদালত থেকে আসে, এবং তারাও সেটা মেনে নেবে বলে আমার বিশ্বাস। আরেকটি বিষয় আমরা বেশ দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে আদালতের রায়ের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের যে পদ, সেটি পেয়েছিলেন ইশরাক হোসেন। আওয়ামী লীগের আমলে সেই নির্বাচন, সে সম্পর্কে তো আপনিও রাজনীতিতে জড়িত, আপনিও দেখেছেন যে আসলে আওয়ামী লীগের আমলে কীরকম নির্বাচন হয়। তো আদালত একটি রায় দিয়েছে যে ইশরাক ঢাকার মেয়র। তো এর পরবর্তীতে আমরা দেখেছি যে প্রজ্ঞাপন নিয়ে অনেক জটিলতা ছিল। প্রজ্ঞাপন জারি করা হবে কিনা, সেটিও কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এরপরও আমরা দেখছি যে সরকার গড়িমসি করছে। আসলে এখানে সরকারের ক্ষতি কি? বা আদালতের রায়ের পরও, যে আদালত নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে এই একটা মাত্র জায়গা যেখানে সবার জবাবদিহিতা থাকে, সুতরাং সেই জায়গার রায়কে কি আমরা অ্যাভয়েড করছি, বা এটি আসলে কিভাবে দেখছেন? এটি আসলে একদিকে সরকার, একদিকে আদালত, আসলে বিষয়টা আমি ওভাবে হয় কি, এভাবে
আপনি যেভাবে বললেন ওভাবে আমাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে একটু দেখতে গেলে বিভাজনটা হয়ে যায়। আমি এখনো ওইভাবে দেখছি না, তবে আমি এটা দেখতে পাচ্ছি যে আদালতের রায় অনুসারে ইরশাদ সাহেব জনতার মেয়র হিসেবে শপথ নিক, এইটা সরকারের একটা গোষ্ঠী চাচ্ছে না। কি তাদের দুর্বলতা, কি তারা হারাবে, কি তারা হারাচ্ছে আমি ঠিক জানি না। এই যে সংকীর্ণতা, এই যে ধরেন রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার করলাম, সে সরকারটাও সংকট উত্তরণ তো দূরের কথা, সে সরকারটাও সংকট সৃষ্টি করছে। আপনি যেখানে এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা চাইলাম, যার কাছে আমরা একটা ন্যায্যতা পাবো, যে আদালতের প্রতি এবং মানুষের ব্যক্তির রাইটের প্রতি, অধিকারের প্রতি সজাগ থাকবে, সচেষ্ট থাকবে, অর্থাৎ জনকল্যাণের রাষ্ট্র হবে, রাজনীতি বান্ধব রাষ্ট্র হবে, সরকার হবে, সেখানে একটা ঘাটতি। জনগণের রায় ইরশাদ মেয়র হয়েছে, আদালতে সেটা প্রমাণিত হয়েছে, ইসি অবগত আছে এবং ইসি সেটাকে রায়ের সমস্ত পারিপার্শ্বিকতা, রায়ের চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারাও মনে করেছে যে না, এই রায় ন্যায্য আছে, আপিলের প্রয়োজন নেই। রাইট? অবশ্যই তারাও গেজেটে প্রকাশ করেছে। তাহলে শপথ নিতে সমস্যাটা কোথায়? কারণ সমস্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে শপথ নেওয়া আয়োজনটা হয়, সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যারা আছেন, কর্তা ব্যক্তি, উপদেষ্টা সহ যারা আছেন, তারা একজন মানুষ মেয়র নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, এবং তিনি যে বৈধভাবে মেয়র হয়েছেন আদালত সেটা বলছে, তারপরেও অনীহা রয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে আপনার গত্রদাহ আছে। আপনি চান না যে জনগণ যাকে নির্বাচিত করেছে সে জনগণকে আপনার প্রতিনিধিত্ব করুক অথবা জনগণের সেবাটা নিশ্চিত করুক। এখানে সরকারের তো খুব বেশি বাধা হওয়ার কথা না, কেননা আমরা জানি যে এই মুহূর্তে বিএনপির বিরোধী পক্ষ এনসিপি অর্থাৎ ছাত্ররা যে একটি রাজনৈতিক সংগঠন তৈরি করেছে, যদিও তাদের একজন প্রতিনিধি উপদেষ্টা পরিষদে আছে, পুরো সরকার তো আর তাদের না। তো সেক্ষেত্রে বিএনপির নেতারা বলছেন যে এনসিপির এখানে ইন্টারফেয়ার করার সুযোগ আছে কিনা। না না, সরকারে ইন্টারফেয়ার তো করছে, সুযোগ তো থাকে না। মানে আপনি দেখেন, আপনি জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনায় যাতে ত্রুটি না করেন সে ব্যাপারে এনসিপি সজাগ। তাদের যত সংস্কার দাবি, যে আগামীতে জনগণ কর্তৃক নির্বাচিত সংসদ অথবা সরকারও এই ঘটনাগুলি ঘটাতে পারে, এটা কল্পনা তাদের, কিন্তু তারা নির্বাচিত না হয়ে সেই কাজই করছে রাষ্ট্র থেকে, ক্ষমতায় থেকে। মানে আপনি নির্বাচিত হয়ে করতে পারবেন না, সেটা তারা সংস্কার আকারে রাজনৈতিক অন্য দলের কাছ থেকে মুসলিকা চায়, অনির্বাচিত থেকে। আর নিজে অনির্বাচিত থেকে রাষ্ট্র ব্যবস্থাপনা করছেন, আদালতের রায় মানছেন না, জনগণের রায় মানছেন না। ইরশাকের এটা কিন্তু আদালতের রায় না, শুধু জনগণের রায় এবং আদালতের রায়, দুটি রায়। জনগণ দিয়েছে ভোটের মাধ্যমে, আদালত দিয়েছে রায়ের মাধ্যমে, তাই না? বৈধতা অবশ্যই। সেখানে আপনি মনোযোগী না, সেখানে আপনি কালেক্ষেপণ করছেন, সেখানে আপনি আয়োজনে আপনার গড়িমসি রয়েছে, ওয়ানিহা রয়েছে, হ্যাঁ, আপনি সেখানে তৎপর না, আপনি সেখানে ইনিশিয়েটিভ নিচ্ছেন না, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে সর্বেসর্বা হতে চাচ্ছেন, আপনার নির্বাচিত না, অনির্বাচিতভাবে একটা ক্ষমতায় আপনি আছেন, আবার ক্ষমতা থেকে একটা রাজনৈতিক দল করছেন, সেই রাজনৈতিক দল কি চায় সেটা আবার আপনি অন্যের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন, সেটাই শিরোধার্য। একটা গোষ্ঠীর ভাবনা, ব্যক্তির ভাবনা, ওরা জাতির উপর চাপিয়ে দেওয়ার মানসিকতা আপনার রয়েছে। বাট আপনি শপথ নিয়ে যেখানে দায়িত্ব পালন করার কথা, আপনি জনগণের জনবান্ধব একটা সরকার হিসাবে, সেখানে আপনি কোনো মনোযোগী নাই। আপনি নির্বাচনকে প্রলং করতে চান, আবার যারা নির্বাচিত হয়েছে তাদের শপথ দিতে চান না। 12 কোটি মানুষ বসে আছে, কখন ভোট দিয়ে তার পছন্দের লোকটাকে তার প্রতিনিধি করার জন্য পার্লামেন্টে পাঠাবে, সরকারে পাঠাবে, সেটা এনসিপিও হতে পারে। কারণ এনসিপিও যখন একটা নির্বাচনী ইস্তেহার নিয়ে মানুষের কাছে যাবে, মানুষ যদি মনে করে যে না, এই ইস্তেহারটা যা আছে, তারা ক্ষমতায় গেলে এইটা প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের কল্যাণ হয়, রাষ্ট্র ব্যবস্থাপনা জবাবদিহিমূলক হয়, আমার সরকার বা আমার অধিকার প্রতিষ্ঠিত হয়, তারা যে কোনো শক্তিশালী যে কোনো দলকে ভোট দিতে পারে। কিন্তু আপনি সেখানে যেতে চাচ্ছেন না, জনগণের কাছে যেতে চাচ্ছেন না। জনগণ তো তার প্রতিনিধি ছাড়া কেউ রাষ্ট্র ব্যবস্থাপনা পরিকাঠে চায় না, পৃথিবীর কোনোদিন চায়নি। পৃথিবীর কোনো দিনই কোনো শক্তি, কোনো জনগণ চায়নি যে তার ভোট ছাড়া একটা সরকার থাকুক। আর সেই প্রত্যক্ষ অংশগ্রহণের একমাত্র মাধ্যম হচ্ছে ভোট। তো সেটা থেকে মানুষকে বঞ্চিত করে আপনি রাষ্ট্র ব্যবস্থাপনা প্রলং করবেন, আপনি আদালতের রায় মানতে চাইবেন না, আপনি জনগণের রায়ের ভিত্তিতে মেয়রকে শপথ নিতে বিলম্ব করাবেন, এটা তো কাম্য হতে পারে না। এতে যেটা হবে সেটা হচ্ছে যে মানুষ ফুঁসে উঠছে,
এবং মানুষ যখন এভাবে আশাহত হতে থাকবে, খুব অচিরেই দেখবেন যে আরেক বড় ধরনের আবার মানুষ রাস্তায় নেমে আসতে চাইবে। বিভিন্ন সময় উপদেষ্টারা বলছেন, এমনকি সমন্বয়করা বলছেন যে জনগণ এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে একটা প্রতিবাদ, তারা প্রতিবাদের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতা এনেছে। গণ অভ্যুত্থানে কখনো জনগণ ম্যান্ডেট না, গণ অভ্যুত্থান জনগণের। তারা বলছে যে এই যে ইউনূস সাহেবকে বা উপদেষ্টা পরিষদকে ক্ষমতা এনেছে, এটাই জনগণের একটা, যারা বলছে অর্বাচীন। মনে রাখবেন, গণ অভ্যুত্থান কখনো জনগণের ম্যান্ডেট না। গণ অভ্যুত্থান মানে হচ্ছে বিদ্যমান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান এবং তার পতন। গণ অভ্যুত্থান মানে হচ্ছে যে জনগণ কর্তৃক নির্বাচিত আরেকটা সরকার প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করা। মনে রাখবে, উন্মুক্ত করা, যেটা বদ্ধ ছিল তাকে মানে গণ অভ্যুত্থান বলে। আচ্ছা, আমি যদি বলি ওনারা তো জনগণ কর্তৃক নির্বাচিত, কোন প্রতীকে নির্বাচিত, কোন আসনে নির্বাচিত, কোন কেন্দ্রে মানুষ ভোটটা দিয়েছে, জিজ্ঞেস করেন তো কোন কেন্দ্রে ভোটটা দিয়েছে উনাকে গিয়ে। না, তারা যেমন যে কর্মগুলোই করছে, তারা বলছে যে এতে জনগণের ম্যান্ডেট আছে, জনগণের ইচ্ছার প্রতিফলন। শেখ হাসিনার পতনের আগেও মুহূর্ত শেখ হাসিনার প্রতি জনগণের বলতো যে জনগণের ম্যান্ডেট আছে, এবং শেখ হাসিনার প্রতি জনগণের এখনো ম্যান্ডেট আছে। আপনি ভার্চুয়াল মিডিয়ায় যান, কত লোক বলে, অনেক কোটি কোটি লোক আছে বলে না অবশ্যই যে আমরা আবার শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনার সময় ভালো ছিলাম, তো তারাও তো জনগণ। অবশ্যই। তো শেখ হাসিনার সময় ভালো ছিলাম, শেখ হাসিনা তাদের প্রিয় নেত্রী, শেখ হাসিনাকে তারা ক্ষমতায় চায়, একথা অনেক বলে না, এখনো বলে, তো তারা তো জনগণ। সোশ্যাল মিডিয়া। আবার ধরেন ইউনূস সাহেবকে ক্ষমতায় দেখতে চান, তারাও তো জনগণ, তারাও তো 2-4 জন বলে। তো জনগণের বলা কোনটা? এই জন্য তো ভোট, মেজরিটি জনগণ যা বলে, রাইট, অধিকাংশ জনগণ যা বলে। বিচ্ছিন্ন জনগণ তো থাকবেই, সবসময় ছিল। জনগণ বলেনি যে আমরা আজীবন শেখ হাসিনাকে দেখতে চান ক্ষমতায়, জনগণ বলেনি আমাদের এই দেশে কিছু দরকার একজন হাসিনা হলেই চলে। কোথায় গেল সেই জনগণগুলি এখন? তাহলে গণ অভ্যুত্থান কেন হলো? মেজরিটি জনগণ, অধিকাংশ জনগণ যেটা চায় সেটা বুঝার একমাত্র পন্থাই হচ্ছে ভোট। তারা যদি কনফিডেন্ট হয়, তো আমি তো প্রায় বলি এই কথাটা, ঠিক আছে তারা ইলেকশনে আসুক না কেন, তারা তো দল গঠন করেছে। ইউনূস সাহেবেরও যদি মনে হয় যে না তিনি রাজনীতি করতে চান, আমার উদাত্ত আহ্বান, মোস্ট ওয়েলকাম। আমরা তো চাই যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি থাকুক, সব রাষ্ট্র দর্শনের রাজনীতি থাকুক, কিন্তু জনগণ তার পছন্দের রাজনৈতিক দল এবং নেতা বেছে নেয়। এটা তো আমরা চাই। বহুদলীয় গণতন্ত্র তো আমাদের হাত দিয়ে প্রতিষ্ঠিত, আমরা তো সেটাই চাচ্ছি। এখন ইউনূস সাহেবেরও যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, খুবই ভালো, একটা উনি পদত্যাগ করে এসেন বা সরকারের বাইরে এসে এনসিপিতে যোগ দিতে পারেন, যেহেতু এনসিপি ওনার স্নেহের বা ওনার আশীর্বাদ পুষ্ট মানুষটা মনে করে, যোগ দিয়ে উনি তো ভোটে যেতে পারেন। উনি নির্বাচিত হলে আমরা তো মোস্ট ওয়েলকাম জানাবো। আমরা তো বলছি যে ভাই সরকার কে হবে, কোন দলটি রাষ্ট্র পরিচালনা করবে, কে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে ওই এলাকার জনগণের প্রতিনিধিত্ব করবে, এটা ভোটের ভিত্তিতে হবে। তো এর চেয়ে ন্যায্য কথা তো আর নাই। আমরা তো বলছি না যে আমরা সবচেয়ে বড় দল, তুমি ভাই অনেকদিন হলো তুমি সরে গিয়েছো, এখন আমরা আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের পতন হয়েছে, এখন আমরা বড় দল, আমরা শপথ নেব, আমরা বলছি না। আমরা বলছি যে বাংলাদেশের জনগণের ভোটের ভিত্তিতে সরকার হবে। তো ওনারা যদি এত জনগণ বলে, জনগণ যদি গণ অভ্যুত্থানই ম্যান্ডেট হয়ে যায়, তাহলে নতুন রাজনৈতিক দল করে দ্রুততম সময় নির্বাচন করতে ভীতিটা কেন? কি কারণে ভীতি থাকবে? আমি তো ভীতির কোনো কারণ দেখি না। সে জায়গায় অনীহা, সংস্কার, নির্বাচন, বিচার, এগুলি শর্ত জড়িয়ে দেওয়া। অধিকাংশ সংস্কারের সাথে, প্রস্তাবিত সংস্কারের সাথে রাজনৈতিক দলগুলি আমরা একমত পোষণ করেছি। আমরা সংস্কারের 31 দফা দিয়েছি, অঙ্গীকার করেছি। সেই 31 দফার মধ্যে নাই এমন সংস্কার নাই। রাজনৈতিক সংস্কার বলেন, শাসনতন্ত্রের সংস্কার বলেন, শাসন কাঠামোর সংস্কার বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার বলেন, সবই আছে 31 দফার মধ্যে। আপনি যদি স্বনির্ভর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ চান, তাহলে ওই 31 দফার বাইরে আর কোনো কিছু নেই। তারপরে যদি কারো প্রস্তাবনা থেকে থাকে, উই উইল অ্যাকসেপ্ট। আর আপনার যদি ভিন্ন কোনো বাংলাদেশ বিনির্মাণে ভিন্ন কোনো চিন্তা থাকে, আপনি ইস্তার হিসেবে সেটা জনগণের কাছে নিয়ে ভোট করেন, জনগণ ভোট দিলে সে পার্লামেন্টে সেটা কার্যকর করেন, দ্বিমত নাই তো। কিন্তু কোন অজুহাতে আপনি রাষ্ট্র ব্যবস্থাপনায় জরাজীর্ণ অবস্থা রাখবেন, মানুষের নিরাপত্তা থাকবে না, মানুষের ভোটের অধিকার দ্রুততম সময় আপনি নিশ্চিত করবেন না, আপনি অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চাইবেন, সুবিধাভোগী হতে চাইবেন। একটা গণ অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে,
সব রাজনৈতিক দলের মানুষ অংশ নিয়েছে। সেই গণ অভ্যুত্থানের 2-3 জন অংশগ্রহণকারী কিভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারক হয়ে তাদের অভিলাষ বাস্তবায়ন করতে পারে? এটি অনেকেরই প্রশ্ন, আমারও প্রশ্ন, যে এরকম ছাত্র প্রতিনিধি তাদের আসলে অভিজ্ঞতার প্রশ্ন তো আসবেই। যাই হোক, সেই দিকে আমরা না যাই। আপনার কাছে সবশেষ প্রশ্ন, আমরা শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু দুরবস্থা দেখছি। কিছুদিন আগে কুয়েটে যে আন্দোলন হলো এবং সেই আন্দোলনটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা, বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম, অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম, বিশৃঙ্খলা আমরা দেখছি। পাশাপাশি আমরা দেখলাম যে ডিপ্লোমা নার্স তারাও মেডিকেল নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট তারাও আন্দোলনে রয়েছে শাহবাগে আজকে সারাদিন। তো শিক্ষাঙ্গনের দুরবস্থা, পাশাপাশি বিভিন্ন জায়গায় আমরা বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে এটা তো একটি অন্তর্বর্তীকালীন সরকার। তাদের উদ্দেশ্য আমরা জানি না, তাদের কাজটা কী হওয়া উচিত, কী কাজটা তারা করছে কি, তাদের প্রতি উদাত্ত আহ্বান কি আপনার? না, আমার আহ্বানটা হচ্ছে আপনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করুন। মনে রাখবেন, এটা কিন্তু সরকার না। সরকার কাকে বলে? সরকার হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থাপনার একটা বৈধ কর্তৃপক্ষ নির্দিষ্ট মেয়াদের জন্য, অর্থাৎ একটা নির্দিষ্ট মেয়াদের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সরকার বলে। যার জন্য এটাকে সরকারের সংজ্ঞায় আপনি ফেলতে পারবেন না। এই জন্য আমরা কিন্তু বলি অন্তর্বর্তীকালীন সরকার। নামের আগে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন বলে দিই। আপনাকে দেখেন না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, মার্কিন সরকার, আমরা বলি না ভারত সরকার, মার্কিন সরকার বলি। অবশ্যই বাংলাদেশ সরকার বলতে গেলে কিন্তু আমরা বলছি না, আমরা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বলছি। অন্তর্বর্তীকালীন শব্দটা সবসময় লিখিত হচ্ছে। আমরা মাঝখানে বলি সংকটকালীন সরকার, আবার কোনো কোনো সময় বলা হয় তত্ত্বাবধায়ক সরকার। কেন তত্ত্বাবধায়ক সরকার বলতেন? সরকার না বলে কেয়ারটেকার গভর্নমেন্ট কেন বলতেন? কারণ ওটা আসলে সরকার না, আপৎকালীন সরকার, সংকটকালীন সরকার। তো সংকটকালীন সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠিত করা। এটার প্রধান কাজ। তার কারণ রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক। এইটার যখন ঘাটতি হয়, সেটা গণ অভ্যুত্থান হতে পারে, সেটা সাময়িক অভ্যুত্থান হতে পারে, সেটা ধরেন রাষ্ট্রের কোনো বিপর্যয় হতে পারে, তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়। এবং তার প্রথম এবং প্রধান কাজ থাকে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। কারণ রাষ্ট্রে একটা বলছি নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়। তো সেইটা তাদেরকে প্রথমত করতে হবে। কিন্তু আমরা ওই জায়গাটা আপনি যে প্রশ্ন করেছিলেন, যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু সময়টা একটু বেশি নিয়ে ফেলেছে তারা, যার জন্য মানুষের তার সমস্যাগুলি সমাধানের জন্য যাবে কার কাছে? সরকারের কাছে তাকে দায়ী করতে হবে, দাবি করতে হবে, তাই তো? যার জন্য সব শ্রেণী পেশার মানুষের মধ্যে যে অসন্তোষ আছে, যে ক্ষোভ আছে, যে বঞ্চনা আছে, যে ধরেন দাবি আছে, সেগুলি ফুসে উঠছে। কিন্তু এই সরকার যদি 3 থেকে 6 মাস বা 9 মাসের মধ্যেই, আজকে 9 মাস চলে, এই 9 মাসের মধ্যেই যদি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনটা দিয়ে দিতেন, তাহলে নির্বাচিত সরকারই এই সমস্যাগুলি সমাধান করতে পারত। অবশ্যই পার্লামেন্টে করতো, আইন করে করতো, ঠিক আছে, জনপ্রতিনিধিরা এলাকায় গিয়ে করতো, যার যেখানে আপনারা সেই বিষয়ে নির্বাচনের আগে একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করতে পারতেন, যে যাতে কোনো দল পরবর্তীতে ক্ষমতায় যে এখান থেকে সরে না যেতে পারে। না, এটা জাতীয় সনদ করার চেষ্টা করছে, সেটা তো হবে। আবার যে বিষয়গুলি আমরা একমত হচ্ছি, সেই সংস্কার তো সরকার করতে বলছে। আপনি অর্ডিন্যান্স জারি করে করেন, যেগুলি করা যায়, যেটা পার্লামেন্ট লাগবে, তারপর নির্বাচিত সরকার এসে ঐক্যমতের ভিত্তিতে অথবা ধরেন মেজরিটির ভিত্তিতে পরবর্তীতে পার্লামেন্টে করা যাবে। কিন্তু আপনি যে বলছেন এই যে অসন্তোষগুলি হচ্ছে, অসন্তোষগুলি হতো না যদি 6 থেকে 9 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে আপনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা দিতেন। নির্বাচিত সরকার এই রাষ্ট্র ব্যবস্থাপনা এবং জনব্যবস্থাপনা নিশ্চিত করত। আপনি না করে যখন 9 মাস হয়ে যাচ্ছে, এখনো নির্বাচনের প্রাক প্রস্তুতি দেখছে না মানুষ, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অবশ্যই করতে হবে, সব রাজনৈতিক দলের দাবি, তো মানুষ তো 1.5 বছর হয়ে যাচ্ছে প্রায়, তো 1.5 বছর তো মানুষ তার সমস্যা নিয়ে ঘরে বন্ধ বসে থাকবে না। এটা তো অবশ্যই বঞ্চিত মানুষ তার সমস্যা নিয়ে ঘরের মধ্যে বসে থাকবে? অবশ্যই না, থাকবে না। সে রাজপথে আসবে, সে দাবি করবে, সে প্রতিবাদ করবে, তার অংশ আরো প্রতিবাদ হবে। বিকজ যে বঞ্চিত হচ্ছে, যে অধিকার হারাচ্ছে, সে তো রাজপথে আসতে চাইবে, কারণ সে তার সমাধান তার কোথায় পাচ্ছে না পাচ্ছে তার এলাকার জনপ্রতিনিধির কাছে কিছু করতে, না পারছে তার ইনস্টিটিউটে গিয়ে কিছু বলতে, হ্যাঁ, না সে ব্যাপারে আপনি একটা গ্রহণযোগ্য দাবি বা প্রতিবাদ করলে, না সেটা নিয়ে পার্লামেন্টে কথা হচ্ছে, না সংশ্লিষ্ট মন্ত্রী সে বিষয়টাকে আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, কারণ তার তো কোনো দায়বদ্ধতা নেই। আবার তার ক্ষমতাও সীমিত আছে।
এটা সে বোঝে, জানে কি করবে পরবর্তীতে, আবার সেই বিষয়গুলি ন্যায্যতা পায় কিনা, বৈধতা পায় কিনা নির্বাচিত সরকারের কাছে এসে, সেগুলি তো শঙ্কার মধ্যে আছে রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছে। তো এরকম একটা জরাজীর্ণ অবস্থা কেন আপনি রাখছেন? যে রাখছেন ক্ষমতায় থাকার জন্য হোক, আমি ক্ষমতা থাকার জন্য এখনো বলি না, আমি একটু এই জায়গাতে উদারতা দেখায় বলতে চাই যে কালেক্ষেপণ হচ্ছে হয়তো তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে যে প্রাক প্রস্তুতি সেটা তারা গুছিয়ে আনতে সফল হয়নি, ব্যর্থ হচ্ছেন, বিদায় হয়তো সময় লাগছে, আমি এভাবে দেখতে চাই। তো এটা তো আপনাদেরকে দ্রুততম সময়ের মধ্যে করতে হবে, অগ্রাধিকার চিহ্নিত করতে হবে, এবং চিহ্নিত করার পর সেগুলি সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় কঠোরও হতে হবে, অবিষ্ট লক্ষ্যে অটল থাকতে হবে, তাই না? দ্রুত পদক্ষেপগুলি নিয়ে আপনি এই যদি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা না দেন, তাহলে এই মানুষের যে দুর্ভোগ, মানুষের যে অসন্তোষ, এটা ক্রমান্বয়ে মানুষ ফুটে উঠতে থাকবে, কারণ মানুষ তো কোথাও সমাধান পাচ্ছে না। যার ফলে অনির্বাচিতভাবে কিছুদিন আপনি ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা করতে পারবেন না। রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দরকার। সে আমি বুঝি না, মানে আপনাকে কি বলবো, সেটি যদি না হতো তাহলে তো ডোনাল্ড ট্রাম্প তো নির্বাচিত প্রেসিডেন্ট হতেন না, আমেরিকার সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানীকে উনি বানিয়ে দিতেন অবশ্যই। আর সবচেয়ে বেশি বিজ্ঞ অর্থনীতিবিদ আমেরিকার যিনি আছেন তাকে অর্থমন্ত্রী বানায়। হ্যাঁ, যদি মানুষের ভোটের প্রয়োজন না হতো গণতান্ত্রিক ব্যবস্থায়, তাকে অর্থমন্ত্রী বানিয়ে দিতে হয়ে গেল। তো সবচেয়ে অর্থনীতি ভালো বোঝেন যিনি, তাকে যদি অর্থমন্ত্রী বানিয়ে দিই, আর রাষ্ট্র বিজ্ঞানে যিনি সবচেয়ে মেধাবী তাকে যদি রাষ্ট্রপতি বানিয়ে দেয়, দেশ তো ভালো চলবে, তাহলে তার ভোটের দরকার নেই। তাহলে ট্রাম্পের মতো বিতর্কিত আছে অনেক, তাকে মানুষ ভোট দিত না, মোদির মতো মানুষ ভোট পেত না অনেক বিতর্ক নিয়ে। কেন হয়? মনে রাখবেন, সরকারের দুটি কাজ থাকে, একটা হচ্ছে রাষ্ট্রের কাঠামো ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে জনব্যবস্থাপনা। জনব্যবস্থাপনাটা খুব ইম্পর্টেন্ট। এই সরকার শুধু কাঠামো ব্যবস্থাপনা করছে, প্রতিষ্ঠান কিছু ব্যবস্থাপনা করছে, যেটি নয় প্রতিষ্ঠানগুলি আপনি পরিচালনা করছেন, কিন্তু এই যে জনগণের সাথে আর রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে একটা সেতু বন্ধন, ব্রিজ তৈরি করতে পারে একমাত্র রাজনৈতিক সরকার, যার জন্য মানুষ এই রাজনীতির সরকার লাগে। সেটি যদি না হতো তাহলে বিজ্ঞ লোকদের দিয়ে প্রতি বছর একটা 30-35 সদস্যের ক্যাবিনেট করে একজনকে প্রধানমন্ত্রী করে দিয়ে দিলে তো হয়ে যেত, কিছুর ভোটের দরকার। এই যে 4-5 হাজার কোটি টাকা খরচ যায় ভোটের জন্য, আমেরিকাতে আরো বেশি যায়, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ যাচ্ছে ভোটের জন্য, এটা আয়োজন করতো না মানুষ। কারণ জানে মানুষ যে রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে দুটি জিনিস জড়িত, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আর একটা হচ্ছে জনব্যবস্থাপনা। এই দুটিকে সমন্বয় করে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে হয়, পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থাপনা। তার জন্য রাজনীতিবিদ দরকার, তার জন্য ভোট দরকার, তার জন্য হচ্ছে আপনার পার্লামেন্ট এবং সরকার গঠনের যে প্রক্রিয়া আছে, জনগণের অংশগ্রহণ, সেটা নিশ্চিত করা দরকার। সিলেক্টিভ ব্যক্তি তিনি যতই বিজ্ঞ হন, যতই স্বনামধন্য হন, সেটা দিয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা হবে না। এটা এই সরকারকে মাথায় রাখতে হবে। অতএব তারা দ্রুততম সময়ের মধ্যে জনগণের সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মনোযোগী হবে, এটাই কাম্য, এটাই ন্যায্য, সেখানেই মনোযোগ দরকার। শেখ রবিউল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে, অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা থাকবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। ধন্যবাদ।